Today, the West Bengal Pollution Control Board organized an environmental education program under Mission Life in Jhargram. The event saw participation from students of various schools and was graced by Dr. Kalyan Rudra, chairman of the West Bengal Pollution Control Board, as the chief guest. এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আর মঞ্চে আছেন আমার সহকর্মীরা সকলকে আমি আজকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে এই মিশন লাইফ বলে একটা প্রোগ্রাম, তার সূত্র ধরে তোমরা এসছো। বিষয়টা কি একটু স্বচ্ছ ধারণা হওয়া দরকার, যে কেনই বা এখানে আসা, কি তোমরা আজকে সারাদিনে শিখবার চেষ্টা করবে বা কি আমরা বোঝাবার চেষ্টা করব। সেটা আমরা একটা পৃথিবীতে বাস করছি। এই পৃথিবীটা নানান উপাদানে গঠিত। পৃথিবীতে বহু প্রাণী বসবাস করে, বহু রকমের উদ্ভিদ। তাদের সংখ্যাটা কত বিজ্ঞানীরা এখনো ভালো করে জানেন না। তার মধ্যে একটা প্রাণী হচ্ছে আমরা বা এই মানব জাতি। এই মানব জাতির সাথে আমি যদি আমার ছেলে মেয়েদের জিজ্ঞেস করি যে অন্য প্রাণীগুলোর মূল তফাৎটা কি, তুমি কি বলবে বলো তো? যে আমরা জামা কাপড় পরি, ওরা পরে না। এটা নয় নিশ্চয়ই। কে বলবে? একজন হাত তোলো তো দেখি। অনেকগুলো তফাৎ আছে, তার মধ্যে একটা দুটো তোমরা বলো। হ্যাঁ বলো, ওঠো। বুদ্ধি একটা অন্যান্য জীবের মধ্যে বুদ্ধি থাকে না, কিন্তু মানুষের মধ্যে বুদ্ধি আছে। মা, তুই বাবুই পাখি দেখেছিস? হ্যাঁ, ওইরকম একটা বাসা তুই নির্মাণ করতে পারবি? পৃথিবীতে কোনো ইঞ্জিনিয়ার পারবে? কি অসাধারণ বাসা নির্মাণ করে। ওদের বুদ্ধি নেই, এটা বলাটা বোধহয় এই শতাব্দীতে আর কোনো বিজ্ঞানী মানবেন না। আচ্ছা, আর কেউ বলো। হ্যাঁ দেখি, পেছনে একজন জ্ঞান। মানুষরা আগুনকে ভয় পায় না, কিন্তু মানুষ ছাড়া অন্যান্য যে সব প্রাণী আছে সব আগুনকে ভয় পায়। আচ্ছা বেশ, এটা একটা নাম। আর কে বলবে? আমরা একটু সিভিলাইজড, মানে আমরা ঘর বাড়ি তৈরি করে থাকি, আর ওরা মানে ফরেস্টের মধ্যে থাকে, কিন্তু এই ফরেস্টটাকেই আমরা ধ্বংস করে দিচ্ছি। আচ্ছা বেশ, বসো। আমরা অনেক উন্নত হয়ে গেছি পশু পাখির থেকে। আমার তো খুব একটা মনে হয় না যে খুব উন্নত হয়ে গেছি। যদি উন্নত হয়েই যেতাম তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। স্যার, আমরা মানুষ হিসেবে পরিবেশকে রক্ষা করার কথা ভাবতে পারি, কিন্তু বিভিন্ন প্রাণী যারা আছে তারা কিন্তু সেটা ভাবতে পারে না। আমরা চাইলে পরিবেশকে পাল্টাতে পারি এবং পরিবেশের জন্য কিছু ভাবতে পারি, কিন্তু প্রাণীরা চাইলেও সেটা পারে না। তুমি বলো, তুমি। মানুষ খুবই স্বার্থপর, তারা নিজেদের উন্নতির জন্য বাকিদেরকে ধ্বংস করে দিচ্ছে। এছাড়া মানুষ সর্বভূম, আর বাকি সমস্ত যে সমস্ত পশুরা আছে তারা নিজেদের বল বল, সাহস করে বল। এই পর্যন্ত যতগুলো উত্তর পেয়েছি তোরটা সবচেয়ে ভালো। বল, সাহস করে বল। মানুষ হচ্ছে সর্বভূম প্রাণী, এবং বাকি যে সমস্ত পশুরা আছে ওরা তো সর্বভূম নয়। ওরা কেউ মাংসাশী, কেউ তৃণভোজী। আর হচ্ছে মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে খুন করে দিতে পারে, কিন্তু বাকি যে সমস্ত পশুরা আছে ওরা খাদ্যের জন্য খুন করতে পারে। আচ্ছা বেশ, বসো। মানুষরা পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি করে, কিন্তু পশু পাখিরা করে না। এমনকি মানুষরা তাদের পরিবেশের কথা ভাবে না, শুধুমাত্র নিজেদের কথা ভাবে, এবং তারা নানা রকম উন্নতিও করছে আর পরিবেশের অবনতিও করছে। বেশ, আচ্ছা বেশ, এই কটা নানান রকম উত্তর পেয়েছি। এবার একটা জিনিস ভেবে দেখো তো, পৃথিবীতে সব প্রাণীর সাথে মানুষের একটা যে মূল পার্থক্য, সেটা হচ্ছে যে সব প্রাণী খাদ্য সংগ্রহ করে। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে খাদ্য উৎপাদন করে। কেন করে? তার যে চাহিদা সেটা এত লাগাম ছাড়া চাহিদা যে
প্রকৃতির যে স্বাভাবিক দেওয়ার ক্ষমতা সেটাকে অতিক্রম করে গেছে। এক। দুই হচ্ছে অন্য প্রাণীর দেখবে চাহিদা সীমিত। ধরো একটা পাখি একটাই বাসা বানাবে, একটা পাখিকে কখনো দেখেছো যে এই গাছে একটা বাসা বানিয়েছে, আরেকটা গাছে আরেকটা বাসা বানিয়েছে? এটা করে না। অথচ আমরা এই মানব জাতি, তারা ধরো যার এখানে একটা বাড়ি আছে, তার যদি একটু অর্থ বেশি হয়, সেভাবে একটা কলকাতায় বাড়ি করি, কলকাতায় বাড়িটা হয়ে যাওয়ার পর সেভাবে দিল্লিতে আরেকটা বাড়ি হলে ভালো হয়, তারপরে যদি আরেকটু বেশি টাকা থাকে সে হয়তো ভাবে লন্ডনে বা নিউ ইয়র্কে, অথবা কেউ ভাবতে পারে যে একটা দ্বীপ থাকলে আমার ভালো হয়, সেই দ্বীপটার মধ্যে আমি একাই রাজত্ব করব। এই অপরিমিত চাহিদা, হ্যাঁ, এই অপরিমিত চাহিদা আর কোনো প্রাণীর নেই। মানুষের চাহিদাটা লাগাম ছাড়া, সেই জন্য সেটা প্রকৃতির ওপর একটা চাপের তৈরি করে, একটা মূল পার্থক্য। আরেকটা মূল পার্থক্য হচ্ছে অন্য সব প্রাণী প্রকৃতি থেকে যা নেয় তা আবার প্রকৃতিকে ফিরিয়ে দিয়ে সাইকেলটা বা চক্রটাকে সম্পূর্ণ করে। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে প্রকৃতি থেকে ক্রমাগত নিতে থাকে, সে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবে না, ফলে প্রকৃতি ক্রমশ নিঃস্ব রিক্ত হতে থাকে। গত 2 শতাব্দীর পৃথিবীর ইতিহাস যদি আমি দেখি, তাহলে দেখবে যে আমরা বলবো যে মানুষ অনেক সভ্য হয়েছে, অনেক দুরারোগ্য অসুখকে সে নিয়ন্ত্রণ করেছে, অনেক এমন বৈজ্ঞানিক উন্নতি করেছে যেটা আমরা আজকে থেকে কয়েক শতাব্দী আগেও ভাবাই যেত না। মানুষ গ্রহান্তরে পৌঁছে গেছে, মহাকাশের রহস্য জেনেছে, ইত্যাদি ইত্যাদি। তার জ্ঞানের অনুসন্ধানের শেষ নেই। এটা অন্য প্রাণীরা পারেনি, কিন্তু মানুষ পেরেছে। কিন্তু যেটা দেখা যাবে যে বিশেষ করে গত 7-8 দশকের ইতিহাস যদি তুমি দেখো, যে সে প্রকৃতিকে ক্রমাগত ধ্বংস করেছে। 4টে পর্যায়ে এই আঘাত প্রকৃতির ওপর লেগেছে। একটাকে আমরা বলি লিথোস্ফিয়ার, অর্থাৎ পৃথিবীর ভূত্বকটা, যেটাতে মূলত মৃত্তিকা এবং অন্যান্য শিলা আছে, এবং তার চরিত্রগত পরিবর্তন ঘটছে ক্রমাগত। মৃত্তিকা তার স্বাভাবিক উর্বরতা হারাচ্ছে। হ্যাঁ, নমস্কার, আপনি এসে বুঝতে পারেন এখানে। মৃত্তিকা তার স্বাভাবিক চরিত্র হারাচ্ছে, মৃত্তিকা তার উৎপাদন ক্ষমতা হারাচ্ছে, এবং আমরা মৃত্তিকার কাছ থেকে যা প্রত্যাশা করি সেটাও লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। 1। 2 হচ্ছে জল আরেকটা বেঁচে থাকার উপাদান। সে জল থাকে নদীতে, সাগরে, ভূগর্ভে, বৃষ্টি জল দেয়, এবং আমরা দেখছি যে জলের গুণগত মানটাকেও আমরা বদলে দিচ্ছি। তোমরা জানো যে H2O মানে জল। আচ্ছা, তুমি একটু বসবে, আমি তোমাকে বলছি কৌশিক, আমি যতক্ষণ কথা বলবো কেউ যেন হলের ভেতর নড়াচড়া না করে। যতক্ষণ পর্যন্ত মানুষ এই কাণ্ডগুলো করেছে, একটা পৃথিবীর জল তার গুণগত মান হারিয়েছে। নদীগুলো দূষিত হয়েছে, পুকুরগুলো দূষিত হয়েছে, এমনকি সাগর পর্যন্ত দূষিত হয়েছে। এটা আর কোনো প্রাণী করেনি। তৃতীয় যেটা, যে বাতাস নিঃশ্বাস নিয়ে আমি বেঁচে আছি, সেই বাতাস তার গুণগত মান ক্রমশ হারিয়েছে। বিশেষ করে বড় শহরগুলোতে বাতাস শীতকালে নিঃশ্বাস নেওয়ার যোগ্য থাকছে না। কে করেছে? যাকে আমরা দাবি করছি যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, তারা করেছে। আর একটা ভয়ঙ্কর কাণ্ড করেছে, সেটা হচ্ছে পৃথিবীটায় বহু প্রাণ, বহু রকমের প্রজাতি, বহু রকমের উদ্ভিদ, তারা মানুষের নানা কার্যকলাপে আস্তে 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 লুপ্ত হয়েছে। গত 50 বছরে পৃথিবীতে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সংখ্যা অন্তত 68 থেকে 70% কমেছে। এই সময়কালের মধ্যে মানুষের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রকৃতির একটা দেবার সীমা আছে, আর মানুষের চাহিদা এই দেবার সীমাটাকে অতিক্রম করছে ক্রমাগত। এবার বৃষ্টি হলে জল আসে, তাই না?
এবার বৃষ্টি কত হবে? ধরো পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত 1800 মিলিমিটার, এই রাঢ় বাংলায় 1400-1500 মিলিমিটার বৃষ্টি হয়, এবং সেটা মোটামুটিভাবে 100 দিনের বৃষ্টিপাত সারা বছরে। এই 100 দিনের বৃষ্টিপাত যেটা প্রকৃতি তোমায় দিল, সেটা দিয়ে বাকি 265 দিনও চলতে হবে। প্রকৃতি তোমাকে একটা সাহায্য করে, সেটা কিছুটা জল ভূগর্ভে পাঠিয়ে দেয়, কিছুটা জল জলাভূমিগুলোতে, কিছুটা জল নদীতে পাঠিয়ে দেয়। আমরা সারা বছর সেই জল, এবার মাটির নিচে কতটা জল ঢুকে জানো? যদি 1800 মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে মোটামুটি তার 20% অর্থাৎ 360 মিলিমিটার জল মাটির নিচে প্রবেশ করবে। এটা হচ্ছে একটা গড় হিসেব বলছি। এইটা অর্থাৎ 360 মিলিমিটার জল যদি তুমি মাটির নিচ থেকে তোলো, তাহলে পরের বর্ষায় অপূরণ করে দেবে। এটা হচ্ছে প্রকৃতির ভারসাম্যের নিয়ম। কিন্তু আমরা কি করি? আমরা কখনো 1000-1500 মিলিমিটার জল তুলি, যার ফলে মাটির নিচে জলস্তর নামে শুধু না, কোথাও কোথাও ফ্লোরাইডে বিষাক্ত হয়, কোথাও আর্সেনিকে বিষাক্ত হয়, কোথাও লবণতায় বিষাক্ত হয়। বুঝতে পেরেছেন? এইভাবে যেটা হচ্ছে, আমাদের ভূজীব বৈচিত্র্য ভয়ঙ্করভাবে হারিয়েছে। সেটা হচ্ছে যে 60-এর দশকের গোড়ায় আমাদের কৃষি ব্যবস্থাটা ছিল মূলত, যেটাকে আমরা বলি অর্গানিক বা জৈব কৃষি, সেটাকে আমরা রাসায়নিক কৃষির দিকে ঝুঁকলাম। এই রাসায়নিক কৃষির দিকে ঝোঁকার ফলে যেটা হলো, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস, কীটনাশক, প্রচুর পরিমাণে রাসায়নিক সার, এগুলো ব্যবহার হতে হবে। আমরা দাবি করলাম যে খাদ্য উৎপাদন বাড়ছে, আসলে একটা কথা বলা হলো না। সেটা সেই সময় আমরা 22 মিলিয়ন হেক্টর, মানে 22 মিলিয়ন হেক্টর মানে 2 কোটি হেক্টরের একটু, 2.20 কোটি হেক্টর জমিতে চাষ করতাম। এখন আমরা চাষ করি 140 মিলিয়ন হেক্টর, মানে 14 কোটি হেক্টর জমিতে। মানে 7 দুগুণে 14, মানে 7 গুণ কৃষি জমির পরিমাণ বেড়েছে। খাদ্য উৎপাদন কত বেড়েছে? তখন আমরা 8 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করতাম, এখন কত করি? 33-34 কোটি টন, অর্থাৎ 4 গুণ বেড়েছে। মানে এই যে ক্রমাগত বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি, এটাতে এত রাসায়নিক এবং কীটনাশক ব্যবহৃত হয়েছে, যেটা ভূজীব বৈচিত্র্যে আঘাত লেগেছে। মৌমাছি নেই, কেঁচো নেই, বহু প্রাণী লুপ্ত হতে আরম্ভ করলো, এবং এগুলো, এই বিষগুলো আমাদের খাদ্য শৃঙ্খলে ঢুকলো, এবং যেসব জায়গায় এগুলো বেশি ব্যবহার হয়েছিল, সেখানে সেখানে ক্যান্সারের প্রাদুর্ভাব হলো। অর্থাৎ 4টে যে আমাদের বেঁচে থাকার মূল উপাদান, সেগুলো আস্তে 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 ক্ষয়ে যেতে আরম্ভ করলো। এবং এই অবস্থাটা যদি চলতে থাকে, তাহলে এই পৃথিবীতে মানুষের বাসযোগ্য থাকবে না। এই আশঙ্কাটা বিজ্ঞানীরা, যেমন ধরো অনেক কিছু আবিষ্কার করেছি আমরা, একটা আবিষ্কার হচ্ছে, একটা যুগান্তকারী আবিষ্কার হচ্ছে প্লাস্টিক। 1908 সালে লিও বেকল্যান্ড বলে এক ভদ্রলোক, তিনি এই কৃত্রিম প্লাস্টিক আবিষ্কার করলেন। তারপরে দেখো আমাদের জীবন শৈলীটা বদলে দিল। সকালবেলা যে টুথব্রাশটা তুমি ব্যবহার করো, সেটা প্লাস্টিকের। সারাদিনে যা কিছু ইউজ করি, আমার চশমাটা, আমার মোবাইল ফোনটা, সব কিছুর মধ্যে প্লাস্টিক, তোমার পেনটা, সব কিছুর মধ্যে প্লাস্টিক। সংকট দেখা দিল, সেটা হচ্ছে যে কিছু কিছু প্লাস্টিক একবার ব্যবহারযোগ্য একটা প্যাকেট, যেটা আমরা বাজারে গিয়ে মাঝে মাঝে নিয়ে আসি। পৃথিবীতে ধরো 2 কোটি প্লাস্টিক ব্যাগ যদি ব্যবহৃত হয়, তার একটার আয়ুষ্কাল মাত্র 12 মিনিট। এবার তুমি তো ফেলছো, এই ফেলার পরে সেটা মাটিতে, জলে, নদীতে 1000 বছর থেকে যাবে। ওটা যখন ভাঙতে আরম্ভ করবে, ওটা মাইক্রোপ্লাস্টিক বলে একটা জিনিস তৈরি হয়, অর্থাৎ ওটা ভেঙে 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 ছোট ছোট তৈরি হলো। এবার এটা জলের সাথে, নিঃশ্বাসের সাথে ওটা তোমার দেহে প্রবেশ করবে। কতটা প্রবেশ করবে? ইউরোপে একটা গবেষণা বলছে, একজন মানুষ জল যেটা পান করে এবং যেটা নিঃশ্বাস দেয়, তাতে অন্তত 250 গ্রাম প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, প্লাস্টিক কণা তার দেহে প্রবেশ করছে, যেটা শরীর দেহ গ্রহণ করবে না। ফলে এই যে অবস্থাটা আমি তৈরি করেছি, এই অবস্থার থেকে মুক্তি চাই, কারণ এটা সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বাস্তুতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ফলে আমাদেরকে এক ভদ্রলোক, তিনি 2009 সালে একটা গবেষণা করে বলেছিলেন যে দেখো, তোমাকে ঘিরে রেখেছে এমন এক বাস্তুতন্ত্র যার 9টা মূল উপাদান আছে। 9টা।
9টার মধ্যে উনি কী কী বলে, দেখো জল আছে, জলের যোগান সীমিত, তোমায় অক্সিজেন আছে, অক্সিজেনও সীমিত, তোমার নাইট্রোজেন সেটাও সীমিত, তোমার যে মৃত্তিকা সেটাও সীমিত, তুমি যে ভূমিরূপটার মধ্যে বাস করছো সেটাও সীমিত। এই 9টা প্ল্যানেটারি লিমিটের মধ্যে উনি খুব হিসেব করে বললেন যে তার একটা বাড়া কমার লিমিট আছে। বাড়া কমার মানে অক্সিজেন বাতাসে কতটা পর্যন্ত কমলে তুমি মোটামুটি বেঁচে থাকবে, আর এর একটা রেঞ্জ আছে। জলের পরিমাণ সেটা কতটা সর্বোচ্চ তুমি পেতে পারো আর সর্বনিম্ন কতটা পেতে পারো, এরও একটা রেঞ্জ আছে। এটাকে বলে প্ল্যানেটারি লিমিট। উনি বললেন যে 9 সালে বললেন যে তুমি 3টে প্ল্যানেটারি লিমিট অতিক্রম করেছো। একটা বললেন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ মানে পৃথিবীটা এমন উষ্ণ হয়ে উঠছে, যেমন এই বছর 30শে এপ্রিল কলকাতা শহরে উত্তাপ ছিল 45 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ঐতিহাসিকভাবে কখনো হয়নি। সেই দিনই কলাইকুণ্ডাতে 45 ডিগ্রি ছাড়িয়ে গেল, আর দিল্লিতে একটা জায়গায় অন্তত সেটা 52 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছলো, যেটা ঐতিহাসিকভাবে কখনো হয়নি। এই উত্তাপ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কি হবে, অনেক আমাদের যেমন অসুবিধা হচ্ছে তেমনি সমস্ত বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটছে। যেমন ধরো মৃত্তিকার উপরিভাগটা যদি শুকিয়ে যায়, কি কি হতে পারে তুমি তোমার কমন সেন্স দিয়ে বুঝতে পারবে যে প্রথম যেটা হবে, যে সব উদ্ভিদগুলোর শেকড় ছোট, তারা মরে যেতে আরম্ভ করবে, অর্থাৎ ঘাসের মতো তারা মরে যাবে। এই মরে গেলে তৃণভোজী প্রাণীগুলো তাদের খাদ্য পাবে না। তৃণভোজী প্রাণীরা যদি খাদ্য না পায় তাহলে যারা তার উপরের স্তরের যে প্রাণী, যারা মাংসাশী, তাদের সংকট হবে, একটার পর একটা সংকট তৈরি হবে। ফলে ক্লাইমেট চেঞ্জ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আর বললেন যে ভূজীব বৈচিত্র্য যেভাবে হারাচ্ছে, ওরা হিসেব করে বললেন পৃথিবীতে এরকম 6 বার হয়েছিল যখন পৃথিবী প্রচুর প্রাণী মারা গেছিল প্রাকৃতিক কারণে। আবার পৃথিবী নিজেকে সংশোধন করে নিয়েছে। কিন্তু গত 70 বছরে পৃথিবীর প্রাণীর সংখ্যা, নানান উদ্ভিদ এত দ্রুত লুপ্ত পাচ্ছে, ওরা এটার নাম দিয়েছেন 6th এক্সটিংশন, অর্থাৎ পৃথিবী 6ষ্ঠ বারের জন্য প্রাণ শূন্য হতে চলেছে। হয়তো এখনই হবে না, হয়তো আরো 100 বছর লাগবে, কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় আমরা চলে যাচ্ছি। ফলে আমাদের কিছু কিছু জিনিস বদলাতে হবে, সেইটাই মূল মিশন লাইফের লক্ষ্য। যেমন ধরো আমরা কয়লা ব্যবহার করি, কয়লা একটা শক্তির উৎস। আমরা ভাবতে আরম্ভ করেছেন বিজ্ঞানীরা, যতদূর সম্ভব কয়লার ব্যবহারটা কমাও, যাতে কার্বন ডাইঅক্সাইড বাতাসে কম মেশে, বাতাসের দূষণ কম হয়, সৌর শক্তির দিকে বেশি করে ঝোঁকো। 1, 2 হচ্ছে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বর্জন করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এই যে প্লাস্টিকটা তুমি একবার ব্যবহার করে ছুঁড়ে ফেলে দাও। আমার শৈশবে আমি বাবার হাত ধরে বাজারে যেতাম, বাবা 2টো ব্যাগ নিয়ে বাজারে যেতে, একটা মাছের ব্যাগ, একটা তরকারি ব্যাগ, তারপরে মা ওটা ধুয়ে ঠুয়ে রেখে দিতেন। আমার শৈশব খুব ভালোভাবে কেটেছে। কিন্তু এখন অনেকেই মনে করে যে ব্যাগ নেবার দরকার কি, বাজারে তো প্লাস্টিক পাওয়া যায়। তার ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটার কথা আমি বলছিলাম। আমাদের বনাঞ্চলের যে প্রতিদিন আমি একটা সেন্টেন্স যখন তৈরি করছি, একটা কথা যখন বলছি, তখন পৃথিবীতে এই একটা সেন্টেন্স তৈরি করতে যত সময় লাগে, একটা ক্রান্তীয় অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, একটা ফুটবল মাঠের সমান ক্রান্তীয় অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। কে দেবে তোমাকে অক্সিজেন? বুঝতে পারছো? যদি এইভাবে লুপ্ত হতে আরম্ভ করে। আমরা রাস্তা চওড়া করার নামে, ধরো 4 ধাম বলে 4টে তীর্থক্ষেত্র আছে, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী। 4 ধামে রেল লাইন যাবে, হাইওয়ে যাবে, ন্যাশনাল হাইওয়ে যাবে। তার জন্য একটা রাস্তা তৈরি করতে 56,000 গাছ কাটা হয়েছে, যার ফলশ্রুতিতে যোশীমঠ শহরটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুহূর্তে উত্তরাখণ্ডে 4 ধাম যাত্রা বন্ধ হয়ে গেছে। ফলে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় থামবো, কোথায় সীমা। এই পপুলেশন এবং বায়োডাইভার্সিটি, প্রতিটা প্রাণকে রক্ষা করা তোমার দায়িত্ব। ফলে প্রতিটা প্রাণ যদি না বাঁচে, মানুষ বাঁচবে না, কারণ একটা প্রাণের সাথে একটা প্রাণের সম্পর্ক থাকে। আমাদের কৃষি ব্যবস্থাটাকে আবার যতদূর সম্ভব অর্গ্যানিক বা জৈব কৃষিতে ফেরাতে হবে। রাসায়নিক সারের ব্যবহারটা, কীটনাশকের ব্যবহারটা, ধরো আমি নিজের চোখে দেখা, এটা অনির্বাণ আমার বন্ধু বসে আছেন, ওরা ভালো জানে। আমি মুর্শিদাবাদের গ্রামে দেখেছি তোমার মতো বাচ্চা ছেলেরা সকালবেলা কৃষি জমিতে 2টো ঝিঙের ফুল হাতে হাতে ঠেকাচ্ছে। আমি বৃদ্ধ কৃষককে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, বলে দেখুন এই কাজটা আগে মৌমাছি করতো।
আমি এত কীটনাশক ছড়িয়েছি যে মৌমাছি তো আসে না। আমি যাকে যাকে মারতে চেয়েছি সেই পোকাটা মরেছে হয়তো, কিন্তু যাকে মারতে চাইনি সেও মরেছে, যার ফলে এই কাজটা আমাকে হাতে হাতে করতে হয়। কিন্তু মৌমাছির দক্ষতা তোমার থাকতে পারে না। ওই জন্য আইনস্টাইন একবার বলেছিলেন যে পৃথিবী থেকে যদি কোনোদিন মৌমাছি লুপ্ত হয় তাহলে বুঝবে তোমার আয়ুষ্কাল শেষ হয়ে আসছে, কারণ তাহলে সে পরাগ মিলন করার জন্য যেসব প্রাণীরা তারা যদি লুপ্ত হয় তাহলে তুমি থাকবে না, কারণ খাদ্য উৎপাদনটাই হবে না। 3টে কথা বলা হয় যে তুমি যে বর্জ্য তৈরি করছো তোমার জীবনযাপনে, সকাল থেকে আমরা তো নানান রকমের বর্জ্য তৈরি করি, 6 রকমের অন্তত মেজর বর্জ্য আমরা তৈরি করি। যেমন ধরো আমরা যে তরকারির খোসা টোসা ফেলি এটাকে বলে অর্গানিক ওয়েস্ট। যেমন ধরো একটা বাড়ি ভেঙে ফেললাম, এই বাড়ি ভেঙে ফেলার পর যেটাকে হয় সেটাকে কনস্ট্রাকশন ডেমোলিশন ওয়েস্ট। তুমি যে মোবাইল ফোনটা ব্যবহার করো তার একটা জীবনকাল আছে, ধরো 2 বছর 3 বছর পরে সেটা তুমি ফেলছো, অথবা তোমার বাড়ির টিভিটা খারাপ হয়েছে, এটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট। আমরা যে কোনো হাসপাতালে নার্সিং হোমে দেখলে যে খুব বিপজ্জনক ওয়েস্ট আছে, এটাকে বলে বায়োমেডিক্যাল ওয়েস্ট, তুলো ঠুলো সিরিজ ইত্যাদি ইত্যাদি। প্রত্যেক ফলে এইটা তোমাকে শিখতেই হবে যে সেটা হচ্ছে ওয়েস্টটাকে যতদূর সম্ভব কমাও, রিডিউস। ধরো একটা সোজা কথা বলছি, আমাদের খবরের কাগজ আসে তো সব বাড়িতে, হ্যাঁ, খবরের কাগজ কি কেউ ফেলে দেয়? একবার ফেলে দেওয়াটা ওইটাকে কমাতে হবে। রিডিউস আমার চাহিদাটাকে কমাতে হবে, রিইউজ আবার পুনর্ব্যবহার করতে হবে, আর রিসাইকেল এটাকে পুনর্ব্যবহার। আর এই প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখা, বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখা, সেটা আমরা কংক্রিটের প্রাচীর তুলে দিয়েছে করে দেবে। ফলে তুমি প্রকৃতির সঙ্গে ক্যানাডিয়ান অ্যাস্ট্রোফিজিসিস্ট মানে জানো, যারা মহাকাশ গবেষণা করে, ইনি 32 সালে জন্ম, 1993 সালে উনি মারা যান। মারার আগে উনি কতগুলো দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা বলেছিলেন উনি যে দেখো, মানুষের দিকে তাকিয়ে আমার মনে হয় যে এ একটা অপ্রকৃতস্থ প্রাণী। ওনার ভাষায় ইনসেন্স স্পিসিস। বলছে কেন? বলছে দেখো, সে ইনভিজিবল গড, যে ঈশ্বরকে সে দেখতে পায় না তাকে সে প্রতিদিন পুজো করে, আর যে প্রকৃতিকে সে দেখে, সে অনুভব করে, যার মধ্যে ঈশ্বর সত্যি সত্যি বিরাজ করে, তাকে সে প্রতিদিন ধ্বংস করে দেয়। তারপরে উনি বললেন যে তুমি আমি একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, আমরা সবাই মিলে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। উনি বললেন এই যুদ্ধে যদি তুমি যেত তাহলে তোমার ধ্বংস অনিবার্য। উনি বলছেন আমি করজোড়ে প্রার্থনা করছি মানব জাতি যেন প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধটা জয়ী না হয়, তাহলে তার ধ্বংস অনিবার্য। ফলে আমরা প্রকৃতির সাথে শ্রদ্ধায় সহাবস্থান করব, প্রকৃতির নিয়মগুলোকে মেনে চলব, এবং প্রকৃতি যতটুকু দেওয়ার ক্ষমতা তার মধ্যে আমার চাহিদাকে সংযত হবে। এটাই মিশন লাইফের মূল উদ্দেশ্য, এবং এটা করতে গেলে আমাদের জীবন শৈলীতে অনেকগুলো পরিবর্তন ঘটাতে হবে। এই পরিবর্তনগুলো যেগুলো আমি বলছিলাম এতক্ষণ পর্যন্ত, তুমি একা পারবে না, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে এটা হবে। ধরো তুমি একটা খুব সহজ কথা বলে আমি শেষ করছি, তুমি তো অক্সিজেন নাও, এর জন্য প্রকৃতিকে তুমি পয়সা দাও? দাও না। তোমার একটা দায়িত্ব যদি ছোট পালন করো, যে একটা গাছকে আমি বাঁচিয়ে রাখবো, যেটা আমি যে অক্সিজেনটুকু নিচ্ছি সে আবার প্রকৃতিকে ওটা ফিরিয়ে দেবে, তাহলে তুমি তোমার দায় সম্পূর্ণ করলে। বুঝতে পারছো? এইটা হচ্ছে প্রকৃতির সাথে পারস্পরিক সম্পর্ক। আজকে তোমাদের একটা করে গাছ দেওয়া হবে, ওনারা উদ্যোগ নিয়েছেন। এই গাছটা একটু বড় গাছ, এটা তোমরা স্কুলে নিয়ে নাও, লাগাবে। তোমাদের দায়িত্ব হচ্ছে এই গাছটাকে বাঁচিয়ে রাখা, ওই গাছটায় যে পাখিগুলো বসবে তাদেরকে যত্ন করে রাখা। তাহলে তুমি প্রকৃতির প্রতি তোমার দায়টা পালন করলে। এই দায়টা পালন করো, এটাই মিশন লাইফের মূল উদ্দেশ্য। তোমরা আজকে সারাদিন ধরে অনেক কথা শিখবে, অনেক কথা জানবে। ফলে এটা ক্লাসরুম নয়, এটা হচ্ছে একটা পারস্পরিক আদান প্রদানের জায়গা। ফলে তোমরা খুব ভালো থেকো, একটা সুনাগরিক হয়ে করে ওঠো। তুমি কত নম্বর পেলে পরীক্ষায়, তুমি ন্যাশনাল স্কলারশিপ পেলে কিনা, এটা আমার কাছে একদম গুরুত্বপূর্ণ নয়। আমি 40 বছর শিক্ষকতা করেছি। তুমি একটা সুনাগরিক হয়ে গড়ে ওঠাটা সবচেয়ে জরুরি। একটা ভালো মানুষ যে তোমার প্রতিবেশীকে ভালোবাসবে,
যে দেশটাকে ভালোবাসবে এবং প্রকৃতিকে ভালোবাসবে, সে হচ্ছে একজন প্রকৃত সুনাগরিক। ভালো থেকো সকলে। Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.